आज ट्रिगोनोमेट्रिक क्लास नंबर 2 যারা রেলের গ্রুপ ডি বা এনটিপিসি সিবিটি 2 যারা এক্সাম দেবে তাদের জন্য এই ট্রিগোনোমেট্রি খুবই গুরুত্বপূর্ণ। আমি যে আগে ক্লাসটা করিয়েছিলাম সেই ক্লাসের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর আগের ক্লাসে আমি যেগুলো আলোচনা করেছিলাম সেটা একটু বলে নিই। প্রথমে এটি একটি সমকোণী ত্রিভুজ আঁকছি আমি একটা এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি যে কোণটা হয় বা যেটা সমকোণ হয় তার ঠিক বিপরীত বাহুটা মানে এসি বাহুটা হয় অতিভুজ। এই অতিভুজটা কিন্তু ফিক্সড। এবারে এই বিসি আর এবি এই দুটো বাহুর মধ্যে যে কোনো একটা বাহু হয় লম্ব আর একটা বাহু হয় ভূমি। অনেকে তোমাদের ভুল ধারণা রয়েছে যে নিচের বাহুটা মানে ভূমি আর এই পাশের বাহুটা যেটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে এটা মানে লম্ব। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কোনটা ভূমি হবে বা কোনটা লম্ব হবে সেটা নির্ভর করে এই এ কোণ আর সি কোণ, মানে 90 ডিগ্রি কোণটাকে বাদ দিয়ে বাকি যে দুটো কোণ পড়ে থাকে এ কোণ আর সি কোণ, এই দুটো কোণের মধ্যে যে কোণটাকে তুমি কনসিডার করবে তার উপরে নির্ভর করবে কোনটা লম্ব আর কোনটা ভূমি। যদি সি কোণটাকে আমি কনসিডার করি, ধরলাম সি কোণটা থিটা, তাই থিটার সাপেক্ষে এবিটা হবে আমার লম্ব আর বিসিটা হবে আমার ভূমি। তাহলে কী বললাম, যদি আমি সি কোণটাকে কনসিডার করি এবং সি কোণটাকে নাম দিলাম থিটা, থিটার সাপেক্ষে এবিটা হবে লম্ব আর বিসিটা হবে ভূমি। মানে থিটা কোণটা যে বাহুর সঙ্গে কোণটা করছে সেই বাহুটা হয় ভূমি আর ঠিক অন্য বাহুটা হবে লম্ব। অতিভুজটা কিন্তু ফিক্সড। যদি তুমি এ কোণটাকে কনসিডার করো, মনে করলাম এ কোণটা আমার হচ্ছে কি ফাই, এ কোণটা ধরলাম আমি ফাই, তাহলে ফাইয়ের রেসপেক্টে এবিটা হবে তখন ভূমি। কারণ এই ফাই যে কোণটা করছে কোন বাহুর সঙ্গে করছে, এবির সঙ্গে আর অতিভুজটা, তাই এটা তো অতিভুজ তো ফিক্সড। তাহলে এবি বাহুর সঙ্গে যেহেতু ফাই কোণটা করছে তাহলে এবিটা হবে ভূমি আর বিসিটা হবে তখন লম্ব। তাহলে ভূমি বা লম্ব নির্ভর করে আমি এই যে 90 ডিগ্রি কোণটা বাদ দিয়ে আর যে দুটো সূক্ষ্মকোণ পড়ে আছে এই সূক্ষ্মকোণ দুটোর মধ্যে যে কোণটাকে নেবে তার উপরে নির্ভর করবে কোনটা ভূমি আর কোনটা লম্ব। লম্ব মানে পাশে দাঁড়িয়ে আছে মানে এই বাহুটা লম্ব আর নিচের বাহুটাকে ভূমি, এটা কিন্তু নয়। লম্ব ভূমি কেন না নয়, যদি আমি খাতাটা ঘুরিয়ে দিই, যদি খাতাটা আমি ঘুরিয়ে ধরি তাহলে কেমন দেখতে হবে। দেখো, যেটা বিসিটা ছিল আমার ভূমি সেটা হয়ে গেল লম্ব, আর যেটা হচ্ছে কি আমার এবিটা ছিল হচ্ছে লম্ব সেটাও ভূমি। তাহলে এই নিচে বা পাশে দাঁড়িয়ে আছে এর উপর নির্ভর করে লম্ব বা ভূমি হয় না। লম্ব বা ভূমি হয় এই যে সূক্ষ্ম কোণ দুটোর মধ্যে যে কোণটাকে তুমি কনসিডার করবে তার উপরে ভিত্তি করে হবে লম্ব বা ভূমি। যদি তুমি সি কোণটাকে কনসিডার করো তাই সি কোণের সাপেক্ষে বিসিটা হবে ভূমি আর এবিটা হবে লম্ব। যদি এ কোণটাকে কনসিডার করো তাহলে এ কোণের সাপেক্ষে এবিটা হবে ভূমি আর বিসিটা হবে লম্ব। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, এর উপর দিয়ে অনেক প্রশ্ন হয়, এই জ্ঞানগুলো না থাকলে প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু খুবই কঠিন। আচ্ছা, আগের দিন বলেছিলাম, আগের ক্লাসে আমি বলেছিলাম সাইন থিটা সমান কিছু লম্ব বাই অতিভুজ, এগুলো সবই বলা ছিল। তারপরে কস থিটা ছিল ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা ছিল লম্ব বাই ভূমি। তারপর বলেছিলাম সাইন থিটা উল্টো কি, সাইন থিটা উল্টো হলো কোসেক থিটা। কস থিটা উল্টো কি, কস থিটা উল্টো হবে সেক থিটা। আর ট্যান থিটা উল্টো কি, ট্যান থিটা উল্টো হবে কট থিটা। আর তিনটে সূত্র মেন ছিল, সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 2 নম্বর মেন সূত্র ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আর 3 নম্বরে ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে 1 নম্বর থেকে আরও আমরা 4টে সূত্র তৈরি করেছিলাম, 2 নম্বর থেকে 4টে করেছিলাম, 3 নম্বর থেকে 4টে করেছিলাম।
আচ্ছা, আজকে আমরা কিছু নতুন জিনিস শিখব। সেটা হলো যেমন ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। খুবই গুরুত্বপূর্ণ এইগুলো পরীক্ষায় খুব আসে, খুব কাজে লাগবে। পরীক্ষা অঙ্কে সলভ করার সময় এগুলো খুব কাজে লাগবে। আচ্ছা, 2 নম্বরে কট থিটা। কট থিটা ইকুয়াল টু হবে কস থিটা বাই সাইন থিটা। যেহেতু আমার ট্যান থিটা উল্টো কট থিটা, তা ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তাই কট থিটা কী হবে, কসটা উপর হবে, সাইনটা নিচে হবে। আচ্ছা, এবার সাইন থিটা তার অপোজিটকে, সাইন থিটার অপোজিট কি, কোসেক থিটা। যদি সাইন থিটা আর কোসেক থিটা এই দুটো অপোজিটকে গুণ করা যায় তাহলে উত্তর হবে 1। যেমন মনে করো কস থিটা, কস থিটা উল্টোকে সেক থিটা, তাই দুটো অপোজিট গুণ করলে হবে 1। ট্যান থিটা ইন্টু কট থিটা, এই দুটো অপোজিট গুণ করলে হবে 1। এইগুলো পরীক্ষার কাজে লাগবে। পরীক্ষার সময় যে অঙ্কগুলো পড়বে সেই অঙ্কগুলো করতে গেলে এই জ্ঞানগুলো খুবই কাজে লাগে। এইগুলো ভালো করে তোমরা দেখে রাখবে। এগুলো সরাসরি পরীক্ষায় প্রশ্ন না এলেও প্রশ্ন সলভ করতে গেলে এগুলো খুবই দরকার। এগুলো সবাই নোট করে রাখবে। আচ্ছা, এবার আমি 3টে কোণের কথা বলবো। 1 নম্বর কোণ অ্যাকিউট অ্যাঙ্গেল, ACUT, অ্যাকিউট অ্যাঙ্গেল। নাম্বার 2 রাইট অ্যাঙ্গেল। নাম্বার 3 অবটুইস অ্যাঙ্গেল। আচ্ছা, অ্যাকিউট অ্যাঙ্গেলের বাংলাকে বলা হয় সূক্ষ্মকোণ, রাইট অ্যাঙ্গেলের বাংলায় বলা হয় সমকোণ বা 90 ডিগ্রি যেটা বলা হয়, আর অবটুইস অ্যাঙ্গেল হচ্ছে কি যেটা স্থূলকোণ বলা হয়। আচ্ছা, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি ছোট, লেস দেন 90 ডিগ্রি। অ্যাকিউট অ্যাঙ্গেল হবে লেস দেন 90 ডিগ্রি। রাইট অ্যাঙ্গেল হবে ইকুয়াল টু 90 ডিগ্রি, আর অবটুইস অ্যাঙ্গেল হবে গ্রেটার দেন 90 ডিগ্রি। ছবি আঁকলে কেমন হবে, ছবির সাহায্যে বোঝায়। অ্যাকিউট অ্যাঙ্গেল দেখতে হবে এইরকম, এইটা অ্যাকিউট অ্যাঙ্গেল, এই কোণটা অ্যাকিউট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি কম। আচ্ছা, 90 ডিগ্রি মানে হচ্ছে তোমার এইভাবে কোণটা দেখতে হবে, এটা 90 ডিগ্রি। আর গ্রেটার দেন 90 ডিগ্রি মানে এইভাবে দেখতে হবে, এই। তাই এটা আমার অ্যাকিউট অ্যাঙ্গেল, এটা রাইট অ্যাঙ্গেল, এটা অবটুইস অ্যাঙ্গেল। এই 3টে কোণ একটু জেনে রাখতে হয়। ধরলাম এটা মনে করলাম 40 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 135 ডিগ্রি। তাই 40 ডিগ্রি যেহেতু আমার 90 ডিগ্রি ছোটো, এটা অ্যাকিউট অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল, এটা 135 ডিগ্রি যেটা অবটুইস অ্যাঙ্গেল, গ্রেটার দ্যান 90 ডিগ্রি। এবার আমরা জানবো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ। এগুলো প্রত্যেকটা নোট করে নেবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ, এখান থেকে কিছু সূত্র জানতে হয়। যেমন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হবে কস থিটা। 2 নম্বরে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হবে সাইন থিটা। নাম্বার 3 কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। নাম্বার 4 সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হবে কোসেক থিটা। নাম্বার 5 ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হবে কট থিটা। নাম্বার 6 কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হবে ট্যান থিটা। তাহলে পূরক কোণ কারা কারা হচ্ছে, 1 2 মানে সাইন কস, কোসেক সেক আর ট্যান কট। এই প্রত্যেকটা 3টে যে জোড়, এই 3টে জোড় হচ্ছে পূরক কোণে পরিবর্তিত হয়। আচ্ছা, এখানে জেনে রাখা ভালো, এই থিটা কোণটা অবশ্যই করে লেস দেন 90 ডিগ্রি হতে হবে। থিটা কোণটা কী হতে হবে, লেস দেন 90 ডিগ্রি, মানে থিটা কোণটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল অথবা সূক্ষ্মকোণ হতে হবে। তাহলে এই 6টা মাপ পূরক কোণের সূত্র, এইগুলো দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। এইগুলো প্রত্যেকটা নোট করে রাখবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবার আমাদের কিছু পার্টিকুলার কিছু কোণের মান মুখস্থ রাখতে হয়। এই ছকটা প্রত্যেকে নোট করে রাখবে। এটা হচ্ছে ছকটা হচ্ছে কীভাবে পূরণ করতে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। এটা তোমরা হচ্ছে কি প্র্যাকটিস করে করে মুখস্থ করতে হবে। আচ্ছা, প্রথমে আমি হচ্ছে সাইন, সাইন 0 30 45 60 90, মানে সাইন 0-এর মান কত, সাইন 30-এর মান কত,
সাইন 45-এর মান কত, সাইন 60-এর মান কত, সাইন 90-এর মান কত। এইভাবে কস, ট্যান, কোসেক, সেক, কট, এই প্রত্যেকটাই ছটা যে সাইন কস ট্যান আছে, ছটা আছে, এই ছটার জন্য প্রত্যেকেই পাঁচটা যে মান 0, 30, 45, 60, 90, এই চারটে করে মান মুখস্থ রাখতে হয়। এই মানগুলো অঙ্ক করার সময় কাজে লাগবে। আচ্ছা, সাইন 0-এর মান হয় 0, সাইন 30-এর মান হয় 1, সাইন 45-এর মান হবে সাইন 30 1/2, সাইন 45 1/√2, সাইন 60-এর মান হচ্ছে কি √3/2, আর সাইন 90-এর মান হবে 1। এই সাইনের মানটা মনে রাখতে হবে। কসের মানটা কী করে লিখব? কসের মানটা দেখো, এই সাইনের মানের পিছন থেকে লিখে লিখে এলে কসের মানটা হয়ে যাবে। কস, সাইনের লাস্টটা কত ছিল 1, এইটা হবে কসের প্রথমে। সাইনের তারপরে কী ছিল √3/2, এখানে লিখব √3/2, তারপরে 1/√2, তারপরে 1/2, তারপরে 0। তার মানে সাইনের যে মানটা তুমি লিখেছো তাকে উল্টে দিলে কসের মানটা পেয়ে যাবে। তাহলে সাইনের মানটা মুখস্থ করলে কসের মানটা মুখস্থ করতে হবে না। আচ্ছা, এবার ট্যানের মান। ট্যান 0-এর মান হচ্ছে কি 0, ট্যান 30-এর মান 1/√3। দেখো, ট্যানের এই দুটো মান মুখস্থ করতে হয়, ট্যান 0 0 আর ট্যান 30-এর মান 1/√3। এবার প্রথমে 1, তারপর √3, এই 1টা নিয়ে পরের ঘরে বসিয়ে দাও, আর √3টা নিয়ে তার পরের ঘরে বসিয়ে দাও। এবার আর কেউ বসানোর কেউ নেই, এই ঘরটা ক্রস, এই ঘরটা বাদ, মানে এই ঘর ট্যান 90-এর মান অসঙ্গত, ট্যান 90-এর মান পাওয়া যায় না, সে ট্যান 90-এর মানটা লিখতে হবে না বা মুখস্থ করতে হবে না। আচ্ছা, এবার আছে কোসেক। কোসেকের মানটা কীভাবে করবো দেখো, কোসেক কার উল্টো ছিল? কোসেক ছিল সাইনের উল্টো। আচ্ছা, সাইনের উল্টো, সাইন 0 কত? 0। 0-র উল্টো কত? 0 মানে কি কিছুই নয়, 0-র উল্টো কী হবে? অনেক। তাই 0-র উল্টো, 0 মানে কিছু নয়, আর 0-র উল্টো কত হবে? অনেক। সেটাকে লিখবো অসঙ্গত বা এই ঘরটাকে বাদ। আবার বলছি শোনো, সাইন 0-র মান 0, তাহলে সাইনের উল্টো কোসেক, তাহলে 0-র উল্টো কী হবে? অসঙ্গত। 0 মানে কি কিচ্ছু নেই, আর 0-র উল্টো মানে কি অনেক আছে, মানে কোনো শেষ নেই, তখন কী লিখবো? অসঙ্গত, যার কোনো হিসাব করা যাবে না। আচ্ছা, সাইন 30-এর মান ছিল 1/2, তাহলে কোসেক 30-এর মান কত হবে? 1/2কে উল্টে দিলে হবে 2। আচ্ছা, সাইন 45-এর মান ছিল 1/√2, তাহলে 1/√2কে উল্টে দিলে হবে √2। সাইন 60-এর মান ছিল √3/2, উল্টে দিলে হবে 2/√3, আর 1-এ উল্টে দিলে হবে 1। সেক কার উল্টো? কসের উল্টো, তাহলে 1-এর উল্টো 1 হবে, √3/2 উল্টে দিলে হবে 2/√3, 1/√2 উল্টে দিলে হবে √2, 1/2 উল্টে দিলে হবে 2, আর 0 উল্টো কত? অসঙ্গত, মানে অনেক, বাদ। কট কার উল্টো হবে? কট উল্টো হবে ট্যানের উল্টো, তাই 0 উল্টো অসঙ্গত, মানে অনেক, কিচ্ছু নেই। কিচ্ছু নেই মানে অনেক, যা গুণে শেষ করা যাবে না। 1/√3 উল্টে দিলে হবে √3, 1-এর উল্টো 1, আর √3 উল্টে দিলে হবে 1/√3। এবার দেখো, এটা দেখো, অসঙ্গতের উল্টো, মানে 0-র উল্টো অসঙ্গত, আর অসঙ্গতের উল্টো হবে 0। এই ছকটা মোটামুটি তোমাকে মুখস্থ করতে হবে। এইভাবে লিখে লিখে প্র্যাকটিস করে তোমাকে লাস্ট পর্যন্ত এটাকে পুরো মুখস্থ রাখতে হবে। পরীক্ষার মধ্যে ধরো কোশ্চেন এসছে কট 45 ডিগ্রি, কোশ্চেনের মধ্যে এসছে কট 45 ডিগ্রি, তা তোমাকে কট 45 মান কত? কট 40 মান হচ্ছে 1, তাই এখানে লিখতে হবে তোমাকে 1। তার মানে এই ঘরটাকে তোমাকে ছকটাকে পুরো মুখস্থ রাখতে হবে। সরাসরি কোশ্চেনে চলে যাব। RS আগারওয়ালের যে অবজেক্টিভ অ্যারিথমেটিক যে বইটা রয়েছে, সেখানে এক্সারসাইজ 36, সেখানে যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটা অঙ্ক আমি লিখে লিখে বুঝিয়ে করে দেবো। প্রথম যে অঙ্কটি রয়েছে দেখো, ইফ ত্রিভুজ ABC ইজ রাইট অ্যাঙ্গেল অ্যাট বি, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। মানে একটা ত্রিভুজ আমাকে আঁকতে হবে, ত্রিভুজটা আঁকলাম, সেটা কি ত্রিভুজ? রাইট অ্যাঙ্গেল, মানে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ আমি আঁকলাম। যার বলেছে বি কোণটা হবে 90 ডিগ্রি, বি রাইট অ্যাঙ্গেল অ্যাট বি, তাহলে বি কোণটা আমার হতে হবে কত? 90 ডিগ্রি। তাহলে এটা অবশ্যই করে এ, আর এটা সি, কারণ ABC বলেছিল ABC রাইট অ্যাঙ্গেল অ্যাট বি, বি মানে বিতে তোমার 90 ডিগ্রি করতে হবে, এখানে এ দিলেও হবে না, সি দিলেও হবে না। দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। আচ্ছা, এবার দেখো প্রত্যেকটা অপশানকে লক্ষ্য করো, প্রত্যেকটা অপশানে দেখো সি আছে, সাইন সি, ট্যান সি, কস সি, সেক সি। তার মানে তোমার ওরা সি কোনটাকে কনসিডার করেছে?
তাই সি কোণটাকে কনসিডার করলে তাহলে বিসিটা কী হবে, বিসিটা হবে ভূমি আর এবিটা হবে লম্ব। আর অতিভুজ তো ফিক্সড, কারণ সমকোণে বিপরীত বাহুটা হবে অতিভুজ। অতিভুজটা আমার ফিক্সড। ভূমি যেহেতু আমার প্রত্যেকটা অপশানে দেখো সি আছে, সি ট্যান সি, কস সি, সেক সি, সাইন সি, সেক সি, সব সি আছে। তো সি থাকার জন্য আমাকে সি কোণটাকে কনসিডার করতে হবে। এবার দেখো প্রথম অপশানটা, দেখো প্রথম অপশান আছে সাইন সি। তাহলে সাইন সি মানে কত হবে, সাইন মানে কি হবে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে এবি, আর অতিভুজ কত, অতিভুজ এসি। তো দেখো আমার বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, নিচের কোনটা ঠিক। তাই আমি দেখতে পাচ্ছি প্রথমটা আমার মিলে যাচ্ছে, সাইন সি ধরেছি মানে সি কোণটা ধরেছি যেহেতু, তাহলে লম্ব হবে এবি আর ভূমি হবে বিসি। তাহলে লম্ব হবে এবি, ভূমি বিসি, আর এসিটা অতিভুজ। তাহলে আমার সাইন সি কী হবে, লম্ব বাই অতিভুজ। লম্ব কত এবি আর অতিভুজ কত এসি। দেখো প্রথম অপশানটা মিলে গেছে, তাই এটা হবে আমার ঠিক। যদি না মিলতো আমি পরটা চেক করতাম। আমি আরও একটা চেক করে দেখাচ্ছি, দেখো তারপর ট্যান সি। ট্যান সি মানে কী হবে, ট্যান কী হয়, লম্ব বাই ভূমি। লম্ব কত এবি আর ভূমি কত বিসি। দেখো তোমার এখানে দেওয়া আছে, এখানে আছে বিসি বাই এবি, এখানে আমার এসছে কি এবি বাই বিসি, তাই এটা আমার হবে না। আচ্ছা এটা দেখো অপশান সিটা দেখো, আমাদের যেহেতু প্রথমেরটা মিলে গেছে এটা উত্তর হবে ঠিক কথা। যদি না মিলতো তো আমাদের চেক করে যেতে হতো। আচ্ছা অপশান সিটা দেখো আছে কস সি। কস সি, কস মানে কি, কস মানে হবে ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা, ভূমি হবে বিসি আর অতিভুজ হবে এসি। দেখো এখানে দেখো এসি বাই এবি দেওয়া আছে, এসছে কত আমার বিসি বাই এসি, তাই এটাও হলো না। আচ্ছা অপশান ডি দেখো, অপশান ডিতে কী আছে সেক সি। সেক সিটা কী করবো, দেখো সেক মানে কি, সেক তো কসের উল্টো। দেখ কস আমার এখানে পেয়ে গেছি আর সেক আমি কস এখানে পেয়ে গেছি, সেক মানে কি কসের উল্টো। তাহলে কস কত পেয়েছি বিসি বাই এসি, তাহলে সেক কত হবে এসি বাই বিসি। কিন্তু এসে দেখো এবি বাই বিসি, এটাও হবে না। তা তোমাকে এইভাবে চেক করে করে যেতে হবে, গেলে তুমি যেটা অপশানে উত্তর হবে সেটা ঠিক হবে। প্রথমেটা হলে প্রথমেটা ঠিক হয়ে গেলে আমার পরে চেক করতে হবে না। কিন্তু তোমাকে এই জ্ঞানটা রাখতে হবে যে কোনটাকে এখানে অপশানে কনসিডার করেছে, তার উপরে ভিত্তি করে ভূমি হবে এবং লম্ব হবে। এবার তোমাকে সাইন মানে লম্ব বাই অতিভুজ, ট্যান মানে লম্ব বাই ভূমি, কস মানে ভূমি বাই অতিভুজ, সেক মানে কসের উল্টো, এই জ্ঞানগুলোকে প্রয়োগ করে তোমাকে অপশানে ঠিক করতে হবে। এই প্রশ্নটা কিন্তু রেলওয়েতে এসেছিলো। কিন্তু পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্ন দেওয়া আছে ইফ সাইন থিটা ইকুয়াল টু 1/√2 অ্যান্ড কস থিটা ইকুয়াল টু 1/√2 দেন এটা ভুল লেখা আছে, দেন কট থিটা ইকুয়াল টু কত, বলে অপশান আছে 0, 1√2, 2। এটাও রেলওয়েতে এসেছিলো। আচ্ছা দেওয়া আছে দেখো সাইন থিটা ইকুয়াল টু 1/√2, কস থিটা ইকুয়াল টু 1/√2, বার করতে হবে কট থিটা। এই অঙ্কটা দুভাবে করা যায়, আমি দুভাবে করছি। মেথড 1, যার যেটা ভালো লাগবে সেইভাবে করবে। মেথড 1 দেখো, কট মানে আমরা কি জানি, কট থিটা মানে আমরা জানি কস থিটা বাই সাইন থিটা। এবার দেখো কস মানে কত, কস মানে 1/√2 দিয়েছে, আর সাইন মানে কত দিয়েছে 1/√2 দিয়েছে। তাহলে কেটে গেলে কত হবে ইকুয়াল টু 1। তার উত্তর কোনটা হলো বিটটা। মেথড 2 দেখো, দেখো এই 1/√টা আমাদের চেনা জানা মান। এই 1/√টা হয় দেখো সাইন 45-এর মান হয় 1/√2। আবার দেখো কস 45-এর মান হয় 1/√2। সাইন 45-এর মান 1/√2, কস 45-এর মান 1/√2। তার মানে এখানে থিটা ইকুয়াল টু কত 45। তা আমি কি করব, এই কট থিটা দিয়েছিল, আমি থিটার জায়গায় কী লিখব 45 লিখব। আমি দেখতে পাচ্ছি এখানে সাইন থিটা ইকুয়াল টু 1/√2, কস থিটা ইকুয়াল টু 1/√2। সাইন 45 হলে তবে হয় 1/√2, কস 45 হলে তবে হয় 1/√2। তাহলে এখানেও 45, এখানেও 45, আবার এখানেও থিটা, এখানেও থিটা। তাহলে আমি থিটা সমান কত লিখব 45। তাহলে কট থিটা দেওয়া ছিল, আমি কট লিখব 45, আর কট 45 মান কত 1। তা তুমি মেথড 1 দিয়েও করতে পারো, মেথড 2 দিয়েও করতে পারো। আমার মনে হয় মেথড 1 দিয়ে করাটাই বেশি ভালো হবে, কারণ অনেকে হয়তো মনে থাকবে না যে 45-এর মান কত, হয়তো মানটা মনে নেই যে 1/√2 সাইন কতর মান হয়। তখন কিন্তু মেথড 1টা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। কট থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটার মানটা বসিয়ে দিলাম, কস থিটার মান বসালাম, সাইন থিটার মান বসালাম, কেটে গিয়ে উত্তর হলো 1।
পরের অঙ্কতে যাওয়ার আগে আমি একটু সমকোণী ত্রিভুজে আরও একটা জিনিস বলে নিই, যেটা খুবই গুরুত্বপূর্ণ, অঙ্কে করতে গিয়ে লাগবে। সেটা হলো, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, এটা ধরলাম এ বি সি। আমি এই কোণটাকে কনসিডার করলাম, তাই এটা হবে আমার কি ভূমি, এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ। পিথাগোরাসের একটা সূত্র আছে, সেটা হলো অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রটা লাগবে কিন্তু আমাদের, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ধরো তুমি মনে করো ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, তুমি অতিভুজটা বার করবে, তাহলে এই সূত্রটা লিখবে, লেখার পর দুদিকে এই স্কোয়ারটা তুললে হবে। দেখো তাহলে অতিভুজ মানে এখানে কত, আমি এটা লিখছি, এসি স্কোয়ার সমান লম্ব মানে কত, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি কত হবে, এসি হবে রুট এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এইভাবে তুমি লম্ব, ভূমি আর অতিভুজ এই তিনটের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকলে তুমি সেখান থেকে একটাকে বার করে নিতে পারবে। তাহলে আমাদের সূত্র এইটাই মেন, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার চলো আমরা পরের অঙ্কটা যাই। 4 নম্বর অঙ্কটা, এটা 3 নম্বর, সরি 3 নম্বর অঙ্কটা আছে, ইফ সাইন থিটা ইকুয়াল টু √5/3 অ্যান্ড কস থিটা ইকুয়াল টু 1/3 দেন ট্যান থিটা ইকুয়াল টু কত। দেখো এখানে কিন্তু মেথড 1 আর মেথড 2 এই দুটো দিয়ে করা যাবে না, এখানে একটা মেথড দিয়ে করতে হবে, কারণ √5/3 এটা কিন্তু আমার কোনো চেনা মান নয়। 1/√, কসের কোনো, যেটা আমরা দেখেছিলাম যে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, এই 0, তারপর কত ছিল 30, তারপরে 60, 45, এই যে 5টা কোণের মধ্যে কোনো কোণের মানে কসের জন্য 1/3 হয় না, বা সাইনের জন্য √5/3 হয় না। এটা কিন্তু আমাদের চেনা মান নয়। এটাই কীভাবে করবো দেখো, এটাই করতে হবে মেথড 1 দিয়েই করতে হবে। মানে ট্যান থিটা ইকুয়াল টু আমরা কী জানি, ট্যান থিটা ইকুয়াল টু হয় সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটার মান কত, সাইন থিটার মান হচ্ছে কি √5/3, তিনটা নিচে লিখলাম। আচ্ছা এইভাবে করছি, তাহলে সাইন থিটার মান কত √5/3, আর কস থিটার মান কত 1/√3, 1/3। এবার তুমি এই 3 কেটে দাও, দিলে কী পড়ে থাকছে, উপরে √5 আর নিচে 1, নিচে তো 1 লিখতে হয় না, তার উত্তর কোনটা হলো আমাকে √5। আবার বলছি দেখো, সাইন থিটা দেওয়া আছে, কস থিটা দেওয়া আছে, বার করতে হবে ট্যান থিটার মানটা। তাই ট্যান থিটার সময় আমরা কী জানি, সাইন থিটা বাই কস থিটা। এবার সাইন থিটার মানটা তুমি বসিয়ে দাও √5/3, আর কস থিটার মানটা বসিয়ে দাও 1/3। এই 3 কেটে যাবে, গেলে উপরে √5 আছে আর নিচে 1, নিচে 1টা লিখতে হয় না, তাই অ্যান্সার হবে √5। এবার চলো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4টা দেখো, দেওয়া আছে ট্যান থিটা ইকুয়াল টু 3/4 অ্যান্ড থিটা ইজ অ্যাকিউট, মানে হচ্ছে তোমার হচ্ছে সূক্ষ্মকোণ, দেন কোসেক থিটা ইকুয়াল টু কত। দেখো এইটা মনে করো আমার ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, দেওয়া আছে ট্যান থিটা ইকুয়াল টু 3/4, তাহলে মনে করছি এটা আমি থিটা ধরলাম, এই কোণটা থিটা, তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। এবার দেখো ট্যান মানে কি হয়, ট্যান মানে হয় লম্ব বাই ভূমি, ট্যান মানে কি হয় লম্ব বাই ভূমি। কিন্তু প্রশ্নে কি দেওয়া আছে 3/4, তার মানে 3টা হবে লম্ব আর 4টা হবে ভূমি, তাই লম্ব কত লিখব 3 আর ভূমি কত লিখব 4। এবার দেখো আমার অতিভুজটা বার করে নিতে পারবো। আমি পিথাগোরাসের সূত্রে কী শিখেছিলাম, যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে মনে করছিলাম আমি এক্স, তাহলে এক্সের স্কোয়ার সমান কত হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এক্স সমান কত হবে, √3 স্কোয়ার কত 9, আর 4 স্কোয়ার কত 16, সমান কত হবে √25 সমান 5। তার মানে এটা কত এলো আমার 5। এবার দেখো ট্রিপলেটস বলে একটা কথা আছে, মানে 3, 4, 5 এরা তিনজনে মিলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করবে, যেখানে বড় বাহুটা হচ্ছে অতিভুজ আর বাকি দুটোর মধ্যে একটা ভূমি একটা লম্ব। যারা মনে রাখতে পারবে 3, 4, 5 এই 3 মিলে একটা ট্রিপলেটস তৈরি করবে, মানে একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহুকে তৈরি করে। কিন্তু অনেকে মনে থাকে না, তখন কি করতে হয়, তখন এইভাবে বার করতে হবে যে আমি অতিভুজটা দেওয়া নেই,
আমি অতিভুজটাকে বার করে নেবো, ধরলাম এক্স, তাহলে এক্স স্কোয়ার সমান হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখান থেকে এক্সের মানটা কত বার হলো 5, তার মানে অতিভুজটা 5 বার হয়েছে। আমার বার করতে হবে কি কোসেক থিটা। কোসেক থিটা সমান কী হবে, দেখো কোসেক থিটা কার উল্টো, কোসেক থিটা সাইনের উল্টো। সাইন মানে কি, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা কী হবে অতিভুজ বাই লম্ব। সাইন কোসেক কার উল্টো, কোসেক উল্টো সাইনের উল্টো কোসেক, তাহলে সাইন সমান কী ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা কী হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত পেয়েছি আমি 5, আর লম্ব কত 3, তাই অ্যান্সার কত হবে 5/3 মানে বিটটা। এত বড় করে কিন্তু পরীক্ষা করতে হবে না, আমি এখানে তোমাদের বোঝার জন্য অনেকটা ভেঙে ভেঙে লিখছি, কিন্তু পরীক্ষায় এত ভেঙে লেখা দরকার নেই।